নমস্কার, একিবি টিভি প্রাইম নিউজে আপনারা স্বাগত। আমি সুমিতা আপনাদের সঙ্গে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। এক নয়া অধ্যায়। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় রাজধানীতে সেবা তীর্থ ভবনের নাম উন্মোচন করবেন। এরপর প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে সেবা তীর্থ এবং কর্তব্য ভবন 1 ও 2 উদ্বোধন করবেন। এদিন সন্ধ্যে 6টায় সেবা তীর্থে একটি জনসভায় ভাষণ দেবেন তিনি। এই উদ্বোধনটি দেশের প্রশাসনিক শাসন স্থাপত্যের ক্ষেত্রে একটি রূপান্তরমূলক মাইল ফলক হিসেবে চিহ্নিত। এটি একটি আধুনিক, দক্ষ, সহজলভ্য এবং নাগরিক কেন্দ্রিক শাসন ব্যবস্থা গড়ে তোলার প্রতি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে। সেবা তীর্থে প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয় এবং মন্ত্রী পরিষদ সচিবালয় অবস্থিত, যা পূর্বে বিভিন্ন স্থানে অবস্থিত ছিল। কর্তব্য ভবন 1 ও 2 এ অর্থ মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয় সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় রয়েছে। শিক্ষা অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে। রাজ্য সরকার জনজাতিদের শিক্ষার উন্নতি কল্পেও কাজ করে চলেছে। 2018-র আগে রাজ্যে যেখানে 4টি একলব্য স্কুল ছিল, সেখানে বর্তমানে রাজ্যে 21টি একলব্য স্কুল আছে। এর মধ্যে বর্তমানে 12টি চালু হয়ে গেছে, 6টি এর মধ্যে শুরু হবে। পর্যায়ক্রমে বাকিগুলিও শুরু হবে। জনজাতিদের জন্য যারা সত্যি করে সেদিকটি বুঝতে হবে। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনার অন্তর্গত সুবিধাভোগীদের মধ্যে সুবিধা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করে কথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনার অন্তর্গত সুবিধাভোগীদের মধ্যে সুবিধা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার হাত ধরে। এই অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা প্রমুখ। অনুষ্ঠানে উদ্বোধন করে মুখ্যমন্ত্রী এদিন তার বক্তব্যে উল্লেখ করেন যে শিক্ষা অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে। প্রসঙ্গক্রমে তিনি বলেন, রাজ্য সরকার জনজাতিদের শিক্ষার উন্নতি কল্পেও কাজ করে চলেছে। তিনি সাফ জানান যে 2018-র আগে রাজ্যে যেখানে 4টি একলব্য স্কুল ছিল, সেখানে বর্তমানে রাজ্যে 21টি একলব্য স্কুল আছে। এর মধ্যে বর্তমানে 12টি চালু হয়ে গেছে, 6টি এর মধ্যে শুরু হবে। পর্যায়ক্রমে বাকিগুলিও শুরু হবে। এমনকি আরো 15টি একলব্য স্কুল যাতে রাজ্যে চালু করা যায়, এর জন্য দিল্লিতে গিয়েও তিনি বলেছেন। এদিন তিনি আরো বলেন, জনজাতিদের জন্য শুধু বলে কুমিরের কান্না অনেকেই করে থাকেন, তবে জনজাতিদের জন্য যারা সত্যি করে সেদিকটি বুঝতে হবে। জনজাতিদের জন্য যে বিজেপি চিন্তা করে এবং তাদের যথার্থ সম্মান দিচ্ছেন, সেই দিকটি তাদের বুঝতে হবে বলে এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। শিক্ষার আলো অর্থাৎ অন্ধকার থেকে আলোর দিকে যদি নিতে হয়, তাহলে যাদের এতদিন কেউ দেখেনি তাদের জন্য আমাদের করতে হবে। আগে 2018-র আগে মাত্র 4টে ইএমআরএস ছিল এখানে, আর আমরা আসার পর 21টা ইএমআরএস ত্রিপুরাতে হয়েছে এবং এর মধ্যে 12টা চালু হয়ে গেছে, 6টা এর মধ্যে শুরু হবে, আর বাকিগুলো শুরু হবে। এবং যে ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া নিয়ে আমি দিল্লিতে আরো বলেছি যে 15টা জায়গায় যাতে করা যায়। কারণ ক্রাইটেরিয়াগুলো কি, যে 20,000 মিনিমাম জনজাতি কোনো ব্লকে থাকতে হবে এবং 50% অফ দ্য পপুলেশন। সেই ক্রাইটেরিয়া নিয়ে আমি সেখানে সেটাকে আমরা প্লেস করব। জনজাতিদের খালি আমি বললাম আর ক্রোকোডাইল টিয়ার্স, সেটা না, কাজের মাধ্যমে কিন্তু আপনাদের সেটা বুঝতে হবে যে জনজাতি গোষ্ঠীর এক মহিলা অজগায়ের থেকে উড়িষ্যা থেকে এসেছেন, তাই ওনাকে। ব্যুরো রিপোর্ট, একিবি টিভি। বৃহস্পতিবার বামেদের ডাকা 12 ঘন্টার ধর্মঘটে তেমন কোনো প্রভাব পড়ল না গোটা রাজ্যে। রাজ্যের প্রায় প্রতিটি জেলায় ও মহকুমায় ধর্মঘটে জনজীবন ছিল স্বাভাবিক। এ নিয়ে রইল একটি প্রতিবেদন। বৃহস্পতিবার বামেদের ডাকা 12 ঘন্টার বন্ধের কোনো প্রভাব পড়েনি শান্তিরবাজার বিধানসভা এলাকায়। অন্যান্য দিনের মতো এদিনও স্বাভাবিক ছিল জনজীবন। দোকানপাট খোলা ছিল, যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যেও বন্ধকে ঘিরে তেমন কোনো সাড়া বা প্রভাব লক্ষ্য করা যায়নি। প্রসঙ্গত, একসময় বীরচন্দ্র মনু এলাকাকে বামেদের লাল দুর্গ বলা হতো, কিন্তু বর্তমানে সেই চিত্র আর নেই। স্থানীয়দের মতে বাম নেতা কর্মীরা ক্রমেই জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ফলে বন্ধ ডেকেও পিকেটিং বা জনসমর্থন আদায় করার মতো সাংগঠনিক শক্তি এখন আর তাদের হাতে নেই।
বা বিশেষ কাজে ওখানেও যাইতে লাগে, এখন গাড়ি ঘোড়া ছাড়া কেমনে যাবো, এটাই আর কি আমার। এটা কোন জায়গা এটা? এটা তো আমরা বিচন্দ মনে হয়। এটা এখানে বন্ধের প্রভাব দেখছেন আপনি? না তেমন তো সারা দিচ্ছে না, দোকানপাট খোলা আছে? মোটামুটি দোকান তো খোলা আছে দেখছি। আপনারা তো গাড়ি চালান, সকাল থেকে চালাচ্ছে কি গাড়ি আসছে? আমি সকালে ওই শান্তিবাজারে ডাক্তারে জং লাগছে, এই লেগে আমি সকালেই বার হয়েছি। তবে ওইখানে আমার কোনো কিছু তো কারো কিছু কইছে না, মানে তো কোনো অসুবিধা নাই। এখানে দেখছি পরে দেখলাম এখনো মোটামুটি গাড়ি চলতে আছে। শ্রমকোট বাতিল সহ বিজেপি সরকারের শ্রমজীবী ও কৃষক বিরোধী নীতির প্রতিবাদে ডাকা দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে বৃহস্পতিবার সকাল থেকে কৈলাস শহরে সিপিআইএম কর্মীরা বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করেন। লাল পতাকা হাতে শহরের ছাত্র যুব ভবন, পানি চৌকি বাজার, নেতাজি কর্নার, সেন্ট্রাল রোড ও পুর পরিষদ সংলগ্ন এলাকায় তারা স্লোগান দেন। তখন পুলিশ বাধা দিলে বাঘ বিতণ্ডার জেরে প্রথমে 20-25 জনকে গ্রেপ্তার করে পুরনো টাউন হলে অস্থায়ী জেলে নিয়ে যাওয়া হয়। পরে দলীয় কার্যালয় থেকে মিছিল বের হলে থানা সংলগ্ন এলাকায় আরো কয়েকজনকে আটক করে পুলিশ। এদিন অধিকাংশ দোকানপাট বা যানবাহন বন্ধ থাকায় জনজীবন আংশিকভাবে প্রভাবিত হয় বলে জানা যায়। এই প্রসঙ্গে সিপিআইএম জেলা সম্পাদক বলেন, শ্রমকোট শ্রমিকদের অধিকার খর্ব করছে। গণতান্ত্রিক আন্দোলনে বাধা দেওয়া হলেও মানুষ স্বতঃস্ফূর্তভাবে ধর্মঘটকে সমর্থন করেছেন, তাই আমরা বলছি বন্ধ সফল হয়েছে। আমরা ধর্মঘটে সামিল হয়েছি এবং এই ধর্মঘট সমর্থনে আমরা মাসব্যাপী প্রচার আন্দোলন করেছি। বাজার সভা থেকে শুরু করে বিভিন্ন প্রচার আমরা করেছি যে শ্রমকোট, নয়া শ্রমকোটের বিরুদ্ধে, নয়া বিদ্যুৎ বিলের বিরুদ্ধে এবং নয়া কৃষি বীজের বিরুদ্ধে। এবং আমরা লক্ষ্য করেছি যে আমরা যখন প্রচার সভাগুলি করেছি, মানুষ, সকল অংশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের বক্তব্যগুলো শুনেছেন এবং আমরা তখনই আশা করেছিলাম যে আজকের বন্ধ হবে সর্বাত্মক। আমরা কৈলাসহরও আমরা দেখেছি সকাল থেকে ব্যবসায়ী বন্ধুরা, পরিবহন ক্ষেত্রের শ্রমিকরা সবাই স্বতঃস্ফূর্তভাবে বন্ধকে সেখানে সমর্থন করছেন। পরবর্তী সময়ে আমরা অভিনন্দন জানিয়ে কৈলাসহরবাসীকে একটা মিছিল আমরা বের করি, তখন আরক্ষা দপ্তরের কর্মীরা আমাদেরকে গ্রেপ্তার করে। বিজেপির সরকারটা হচ্ছে এটা স্বৈরাচারী, ওরা মানুষের কথা বলতে দেয় না, গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে ওদের লক্ষ্য। এই দিন বন্ধকে ঘিরে সোনামুড়ায় মিশ্র প্রভাব পরিলক্ষিত হয়। অন্যান্য দিনের তুলনায় এদিন যান চলাচল স্বাভাবিকের তুলনায় কম ছিল, রাস্তাঘাট ও জনসমাগম কম ছিল। প্রভাব বলতে বৃহস্পতিবার দোকানপাট এমনি বন্ধ থাকে, তবে কিছু অংশ দোকান খুলেছে, কিছু অংশ দোকান পুরোই বন্ধ। তবে এটা কোনো বন্ধের উপলক্ষে হিসেবে না, তবে এটা বৃহস্পতিবার উপলক্ষে হইতে পারে। এমনি একটা মিশ্র প্রভাব পড়ছে সোনামুড়া। হ্যাঁ, পড়ছে দোকানপাট টোটালি সোনামুড়া। দেশব্যাপী ডাকা ধর্মঘটের আঁচ তেলিয়ামুড়া ও 29 কৃষ্ণপুর বিধানসভা এলাকায় কার্যত অনুভূতি হলো না। এদিন সকাল গড়াতেই স্পষ্ট হয়ে যায় দৈনন্দিন জীবনের ছন্দ থমকে থাকার কোনো লক্ষণ নেই। বিদ্যালয়ে নিয়ম মাফিক পাঠদান, রাস্তায় স্বাভাবিক যানবাহন চলাচল, বাজারহাটে ক্রেতাদের আনাগোনা সব মিলিয়ে দিনটি ছিল একেবারেই সাধারণ কর্মদিবসের মতো। মানে কোন দল বন্ধ দেখছে তো আজকে মানুষ কেমন মানুষ চলছে, আগের মতো তো চলতেছে। লোক কি কম বা বেশি? না, আগের মতো একটু ইয়েছে, কিন্তু লোক ঠিকই যেতেছে। মানে বন্ধের ব্যাপারে না না না, বন্ধের কোনো প্রভাব পড়েছে কি তেলিয়ামুড়ায়? বামফ্রন্টের ডাকা 12 ঘন্টার ধর্মঘটের প্রভাব পড়ল না ধর্মনগরে। সকাল থেকে শহরের হাট, বাজার, দোকানপাট এবং বিভিন্ন সরকারি বেসরকারি অফিস খোলা থাকতে দেখা যায়। স্কুল কলেজে উপস্থিতি ছিল স্বাভাবিক। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলিতে যান চলাচল ছিল স্বাভাবিক ছন্দে। এই দিন কাঁঠালিয়া বাণিজ্যিক এলাকার পরিস্থিতি ছিল শান্তিপূর্ণ। এদিন ছিল হাটবার। দূর দূরান্ত থেকে কোনো দোকানি না আসলেও স্থানীয়ভাবে মাছ, মাংস, শাকসবজি থেকে শুরু করে একাংশ কাঁচামালের দোকানও খোলা ছিল। আবার কিছু কিছু দোকান বন্ধ ছিল। তবে বন্ধ চলাকালীন সময়ে পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় দলীয় অফিসের সামনে থেকে সিপিআইএম নেতাদের ধরে নিয়ে যায় পুলিশ। এদিন বন্ধকে ঘিরে গোটা রাজ্যে জোরদার করা হয়েছিল নিরাপত্তা ব্যবস্থা, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি।
নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন, ওয়াইফাই সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056, অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devlook Hospital. বিরতির পর সবাইকে স্বাগত। চলে যাচ্ছে পরের খবরে। রাজ্যে ভিলেজ কাউন্সিল নির্বাচন সম্পর্কিত বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বৃহস্পতিবার প্রতিক্রিয়ায় তিনি বলেন, এটা তো এখন সাব জুডিস আছে, এটা নিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। এটার জন্য ডেট দেওয়া হয়েছে, সেই ডেটে আমরা উত্তর দেব। ভিসি নির্বাচন কেন সম্ভব হয়নি ওরা তা জানে। আমাদের তরফ থেকে কোনো অসুবিধা ছিল না। আমি তো স্পষ্ট করে দিয়েছি যে তাদের কারণে ভিসি নির্বাচন হয়নি। এটা তো 2016 থেকে হচ্ছে না, এমন তো নয় যে 2018 সালে আমাদের সরকার আসার পর থেকে হয়নি বলে তিনি জানান। এখনো সাব জুডিস আছে, এখনো তো সাব জুডিসে এরকম এটাও বিভ্রান্ত করার চেষ্টা করছে। এটার জন্য ডেট দিয়ে দেওয়া হয়েছে, সেই ডেটে আমরা উত্তর দেব যে বিসি ইলেকশন কেন। ওরা জানে যে বিসি ইলেকশন কেন সম্ভব হয়নি। আমাদের তরফ থেকে তো অসুবিধা ছিল না, আমি তো ক্লিয়ার করে দিয়েছি তাদের কারণেই বিসি হয়নি। এটা তো 2016 থেকে, এমন না যে আমাদের সরকার আসার পর। আর বিসি এরা ইচ্ছে করে দেখলো যে ওই ইস্যুটাকে কিভাবে মানে মানুষকে বিভ্রান্ত করা যায়, সুপ্রিম কোর্টে গেছে, যাক কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা আমাদের কথা বলেছি যে বিসি ওনাদের জন্যই বিভিন্ন সময়ে ওই বিভিন্ন কথা বলছে, এবং আলটিমেটলি আপনার দেখি যে 123টা যে ওনারা বিসি বাড়িয়েছে সেটাকে আবার উইথড্র করলো। বাংলাদেশের 13তম জাতীয় সংসদীয় নির্বাচনে ভোট গ্রহণের মধ্যে ভারত বৃহস্পতিবার জানিয়েছে নির্বাচনের ফলাফলের জন্য অপেক্ষা করা হবে এবং তারপরে রাজনৈতিক পরিস্থিতি মূল্যায়ন করা হবে। নয়াদিল্লিতে এক সাপ্তাহিক মিডিয়া ব্রিফিং এর বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশে নির্বাচন চলছে, আমরা ফলাফলের জন্য অপেক্ষা করব যাতে দেখা যায় কি ধরনের জনাদেশ এসেছে, তারপর আমরা সেই বিষয়গুলো দেখব। নির্বাচনের প্রসঙ্গে আমাদের অবস্থান স্পষ্ট, আমরা চাই বাংলাদেশে মুক্ত, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচন হোক। জয়সওয়াল আরো উল্লেখ করেন, ভারতকে যদিও নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর আমন্ত্রণ জানানো হয়েছিল, তবুও কোনো পর্যবেক্ষক পাঠানো হয়নি। এদিকে বৃহস্পতিবার বাংলাদেশের বিভিন্ন ভোট কেন্দ্রে সহিংসতার ঘটনা ঘটেছে, যার ফলে এক রাজনৈতিক নেতার মৃত্যু হয়েছে। স্থানীয় মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী ভোট গ্রহণ শুরু হতে বিক্ষোভ এবং সংঘর্ষের ঘটনা ঘটতে শুরু করে, যা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা পরিস্থিতির ভঙ্গুরতা তুলে ধরে। তথ্য অনুসারে বৃহস্পতিবার বাংলাদেশের এই উচ্চ সন্ধিক্ষণ সংসদীয় নির্বাচন রাজনৈতিক সংঘাত এবং সহিংসতার মধ্যে অনুষ্ঠিত হচ্ছে এবং বেশ কয়েকটি দল নির্বাচনে সুষ্ঠু হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
13 ফেব্রুয়ারি শুক্রবার পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ও জেলা আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবে জাতীয় নির্বাচন কমিশন। ভার্চুয়াল মাধ্যমে হবে এই বৈঠকে ভোট প্রস্তুতি, এসআইআর শুনানি পর্বের শেষ পর্যায়ে কেমন চলছে, শংসাপত্র যাচাই সংক্রান্ত একাধিক বিষয় খতিয়ে দেখা হবে বলে কমিশন সূত্রে খবর। শুক্রবার ভার্চুয়াল মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল ও জেলার আধিকারিকদের সঙ্গে বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকরা। মূলত মাঠে ময়দানে ভোট প্রস্তুতি কতদূর, এসআইআর প্রক্রিয়া শেষ হলে নির্বাচন ঘোষণা হবে, জেলা স্তরের প্রস্তুতি কতটা তা খতিয়ে দেখতে হবে এই বৈঠক। এছাড়াও এসআইআর কাজের শংসাপত্র যাচাই নিয়েও আলোচনা হতে পারে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। কবে ভোটের নির্ঘণ্ট প্রকাশ করা হবে, কত দফায় ভোট হবে তা নিয়ে ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে। আগামী মাসের 1 ও 2 তারিখ রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সেই বৈঠকের পর দোল মিটে গেলে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হবে বলে খবর। তবে নির্বাচনে কয় দফায় ভোট হবে তা নিয়ে একাধিক জল্পনা রয়েছে। 4 দফায় ভোট হতে পারে বলে খবর। সেই হিসেবে এপ্রিলে ভোট শেষ করতে চাইছে নির্বাচন কমিশন। এদিকে আগামী 28 ফেব্রুয়ারি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। আগামী 25 ফেব্রুয়ারি কোন কোন বহুতল আবাসনে বুথ করা হবে সেই তালিকাও সামনে আনবে কমিশন। সব মিলিয়ে যেমন পাচ্ছে রাজনৈতিক উত্তাপ, তেমনি ভোট যাতে নির্বিঘ্নে সম্পূর্ণ হয় সেই প্রস্তুতি নিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। ব্যুরো রিপোর্ট, একিবি টিভি। ফের বিপাকে রাহুল গান্ধী। অপরাধমূলক মানহানির মামলায় একবার তার সাংসদ পদ বাতিল হয়েছে, পরে আদালতের নির্দেশে সেই পদ ফিরে পেয়েছেন বিরোধী দলনেতা। ফের একবার রাহুলের সাংসদ পদ বাতিলের দাবি তুলল বিজেপি। বৃহস্পতিবার বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে দাবি করেন রাহুলের বিরুদ্ধে সাবস্ট্যান্টিভ মোশন আনছেন। তার অভিযোগ, সংসদে দাঁড়িয়ে ক্রমশ দেশ বিরোধী কথাবার্তা বলছেন রাহুল। এমন সব অভিযোগ করছেন যার কোনো ভিত্তি নেই। এই ধরনের অপরাধের পরও তার কোনো শাস্তি হবে না, সেটা হতে পারে না। এদিন রাহুলের বিরুদ্ধে প্রস্তাব পেশ করে নিশিকান্ত দুবে বলেন, আমি লোকসভায় রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রস্তাব জমা দিয়েছি। জর্জ সোর্সের মতো দেশ বিরোধীদের শক্তির মদতে এই সদন থেকে গোটা দেশকে বিভ্রান্ত করেছেন তিনি, সবটাই দেশের ক্ষতি সাধনের উদ্দেশ্যে। বাল বিবাহ মুক্ত ভারত ও জেন্ডার বেস ভায়োলেন্স সম্পর্কে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় বৃহস্পতিবার আগরতলার এক বেসরকারি হোটেলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা, শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা ও সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর অধিকর্তা সহ আরো অনেকে। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী সহ উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, আমাদের বাল বিবাহ মুক্ত ভারত নির্মাণ করার লক্ষ্যে যে প্রচারাভিযান চলছে, এই প্রচারাভিযানের মাধ্যমে গত 1 বছর ধরে অনেক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। প্রায় 700-র উপরে বিয়ে চিহ্নিত করে রোধ করা হয়েছে। সেটা আমাদের জন্য একটা বিশাল অ্যাচিভমেন্ট বলে তিনি জানান। আপনারা জানলে খুশি হবেন, আমাদের এই বালিকা বিবাহ মুক্ত ভারত নির্মাণ করার লক্ষ্যে যে ক্যাম্পেনিং চলছে, এই ক্যাম্পেনিংয়ের মাধ্যমে আমরা বিগত 1 বছর প্রায় অনেকগুলো ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। 1000-এরও অধিক আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং করেছি এবং এর কারণে প্রায় 700-র উপরে বিবাহ আমরা যেখানে আইডেন্টিফাই করে এগুলোকে রোধ করা হয়েছে। তো এটা বিশাল বড় অ্যাচিভমেন্ট আমাদের। আমরা ধীরগতিতে হলেও এগিয়ে চলছি। আমরা আমাদের রাজ্যকে বালিকা মুক্ত বিবাহ মুক্ত করতে পারবো, এই আশা নিয়েই আমরা কাজ করছি। এবং আজকেও আমাদের যে সমস্ত দপ্তরের কর্মকর্তারা আছেন ওদেরকে নিয়েই আজকে একটা সেমিনার হবে। আমরা চাই আমাদের প্রত্যেকটা মানুষ আপনাদের মিডিয়ার মাধ্যমে সকলের কাছে যেন এই মেসেজটা যায়। বৃহস্পতিবার আগরতলা জ্যাকসন গেট স্থিত নবনির্মিত সিটি হসপিটাল পরিদর্শন করলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। এদিন মেয়রের সঙ্গে ছিলেন নিগমের কমিশনার ও কাউন্সিলর রত্না দত্ত সহ নিগমের অন্যান্য আধিকারিকরা। আগামী 1 মাসের মধ্যে এই সিটি হসপিটাল চালু হবে বলে জানালেন মেয়র। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, আগরতলা পুর নিগম দ্বারা পরিচালিত হবে এই সিটি হসপিটাল। এই হসপিটালের কাজের কতটা অগ্রগতি হয়েছে এবং কি কি কাজ বাকি আছে তা দেখার জন্য আজ এখানে এসেছি। কিছুটা কাজ বাকি রয়েছে, তবে আগামী 1 মাসের মধ্যে এই সিটি হসপিটালটি জনসাধারণের জন্য উন্মুক্ত করতে পারবো বলে মেয়র আশা ব্যক্ত করেন। এই হসপিটালে অত্যাধুনিক ব্যবস্থাপনা থাকবে বলে তিনি জানান। আমাদের যেটা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে যেটা পরিচালিত হবে, সিভিল হসপিটালের কাজ কতটা অগ্রগতি হয়েছে
এবং কী কী কাজ বাকি আছে তা দেখার জন্য আমরা পরিদর্শনে এসেছি। আমাদের সঙ্গে আমাদের সেন্ট্রাল জোনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রত্নমত আছেন, আমাদের কমিশনার সাহেব আছেন, সাকিব আইএস অফিসার এবং আমাদের মেডিকেল আধিকারিকা যারা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা আছেন, আমাদের পৌর নিগমের ইঞ্জিনিয়ার আছেন এবং অন্যান্য যারা এই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত সমস্ত আধিকারিক উপস্থিত আছে। তো আমরা আজকে দেখেছি কিছুটা অগ্রগতি হয়েছে, গত ভিজিটের পর থেকে কিছুটা অগ্রগতি হয়েছে। আমাদের আশা আগামী 1 মাসের মধ্যে আমরা জনসাধারণের জন্য এটা উন্মুক্ত করতে পারবো। এখানে অত্যাধুনিক ব্যবস্থাপনা থাকবে এবং আধুনিক হসপিটালে যা যা প্রয়োজনীয় রয়েছে, যা যা প্রয়োজন সেটা এখানে রাখা হচ্ছে। এবং আমি বলবো যে বিজ্ঞানসম্মত আধুনিক হসপিটাল এই শহরে প্রথম আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন দ্বারা রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগের সহায়তা আমরা এই কাজটা শুরু করতে যাচ্ছি। আবারও নিচ্ছে একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখবো একেবি টিভির পর্দায়। বিরতির পর চলে যাচ্ছে পরের খবরে। চুরি যাওয়া হারিয়ে যাওয়া 6টি বাইক, একটি স্কুটি ও 13টি মোবাইল উদ্ধার করে বৃহস্পতিবার পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠকের উপস্থিতিতে প্রকৃত মালিকদের হাতে তুলে দেয় এনসিসি থানার পুলিশ। বিষয়ে জানান পশ্চিম জেলার পুলিশ সুপার। তিনি জানান যে এনসিসি থানায় গত ডিসেম্বর মাসে একটি বাইক চুরির ঘটনা ঘটে। সে বিষয়ে তদন্তে নেমে পুলিশ 6টি বাইক ও স্কুটি উদ্ধার করে মোট 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই 8 জনই বিচার বিভাগীয় কাস্টডিতে আছেন। তিনি জানান যে বাইকগুলি উদ্ধার করা হয়েছে, এগুলি তাদের মালিকদের হাতে এদিন তুলে দেওয়া হয়। यहाँ पर जो हमारा NCCPS है उसमें 83/2025 करके केस रजिस्टर हुआ था, जो दिसंबर में रजिस्टर था। तो ये एक बाइक मिसिंग का मतलब चोरी का केस था और बाइक की रिकवरी करने के बाद जो है एक पूरे गैंग को पकड़ा गया है जो इस बाइक थेफ्ट और स्कूटी थेफ्ट में इन्वॉल्व है। और इस केस कनेक्शन में अभी टोटल 6 नंबर ऑफ जो बाइक्स हैं ये रिकवरी करी गई है। इसमें 2 बाइक जो है अदर डिस्ट्रिक्ट से भी चोरी हुई थी, उसकी भी रिकवरी करी गई है। और टोटल जो है 8 आदमियों को इसमें अरेस्ट करा गया है और अभी ये 8 के 8 जो है जुडिशियल कस्टडी में है। ধর্মঘটকে কেন্দ্র করে বিশাল করে সিপিআইএম এর অভিযোগ খণ্ডন করল বিজেপি। কিছু সময়ের জন্য সেখানে উত্তেজনা বিরাজ করে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়, তবে বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বন্ধকে কেন্দ্র করে বিশালগড়ে সিপিআইএম পার্টি অফিসে হামলার অভিযোগ উঠেছে। যদিও এই অভিযোগ সম্পূর্ণভাবে খণ্ডন করেছে বিজেপি নেতৃত্ব। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সিপিআইএম বিশালগড় মহকুমা কমিটির সম্পাদক পার্থপ্রতিম মজুমদারের অভিযোগ, বন্ধের বিরোধিতা করতে গিয়ে বিজেপির কর্মীরা সিপিআইএম পার্টি অফিসে ইট পাটকেল নিক্ষেপ করে এবং অফিসের পেছনের প্রবেশদ্বার ভাঙার চেষ্টা চালায়। তার দাবি, এদিন বন্ধের সমর্থনে একটি সভা করার কথা ছিল, কিন্তু তার আগে হামলার ঘটনা ঘটে। এমনকি পুলিশের সামনেও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। অন্যান্য বারের মতো বা অন্যান্য সময়ের মতো তারা পার্টি অফিসে তারা হুজ্জতি করার চেষ্টা করে, কয়েক দফায় আসে এবং পার্টি অফিসের গেট ভাঙার চেষ্টা করে, ইট পাটকেল নিক্ষেপ করে। পরবর্তী সময় পুলিশ আসে, পুলিশের সামনে পর্যন্ত অনেকটাই হুজ্জতি করার চেষ্টা করে। এরপরে রণক্লান্ত হয়ে তারা এরপরে চলে যায়। অন্যদিকে সিপিআইএম এর এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন বিশালগড় বিজেপি মণ্ডল সভাপতি তপন দাস। তার বক্তব্য, বামেদের একাংশ এই বন্ধ সমর্থন করেনি এবং তাদের মধ্যেকার অন্তর্দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে। বিজেপির বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি। বিষয়টা হলো, আজকে 24 জেলার সাপ্তাহিক বন্ধ, কিন্তু মানুষ এই বন্ধের বিরুদ্ধে আজকে দেখেন সব দোকানপাট খুলেছে। আমরা যতটুকু শুনেছি এদের দলের লোকে এর প্রতিবাদ করেছে, বন্ধ এদের দলের লোকে অনেকে সমর্থন করেনি, তাদের মধ্য থেকে মনে কেউ না কেউ এই কাজ করেছে। আমাদের দলের কেউ এই কাজের সাথে যুক্ত নেই, কারণ বিশাল করে মানুষ
সবাই এর প্রত্যাখ্যান করছে, এর বিরোধিতা করেছে। তো এখানে আমাদের দলের কোনো বিষয় নেই তাদের পার্টি অফিসে যাওয়ার, এটা তাদের নিজস্ব ব্যাপার, তাদের দলের অন্তর্গত দল, আমার মনে হয় এটা এমন। ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় এবং কিছু সময়ের জন্য উত্তেজনা বিরাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়, তবে বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। বামপন্থী শ্রমিক সংগঠনগুলির ডাকা দেশব্যাপী ধর্মঘটের প্রভাব রাজ্যের অন্যান্য জায়গার মতো তেলিয়ামুড়ায় তেমনভাবে পরিলক্ষিত হয়নি। বৃহস্পতিবার সকাল থেকে শহর সংলগ্ন এলাকায় স্বাভাবিক জনজীবনের চিত্রে বেশি দেখা যায়। বামপন্থী শ্রমিক সংগঠনগুলির ডাকা দেশব্যাপী ধর্মঘটের প্রভাব রাজ্যের অন্যান্য জায়গার মতো তেলিয়ামুড়ায় তেমনভাবে পরিলক্ষিত হয়নি। বৃহস্পতিবার সকাল থেকে শহর সংলগ্ন এলাকায় স্বাভাবিক জনজীবনের চিত্রে বেশি দেখা যায়। জানা যায় যে সরকারি সিদ্ধান্তকে মান্যতা দিয়ে এদিন সকাল থেকে প্রাথমিক বিদ্যালয়গুলি খোলা ছিল এবং শিক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে দেখা যায়। রাস্তায় যাত্রীবাহী অটোরিকশা, ছোট মাঝারি যানবাহন চলাচল করেছে নিয়মিতভাবে। বাজারে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানও অধিকাংশ ক্ষেত্রে খোলা ছিল বলে জানা যায়। সরকারি ও বেসরকারি অফিসগুলিতে উপস্থিতির হার ছিল স্বাভাবিকের কাছাকাছি। তবে সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক সুভাষ নাথ দাবি করেছেন, সাধারণ মানুষ এই ধর্মঘটকে নৈতিকভাবে সমর্থন জানিয়েছেন। তার বক্তব্য, শ্রমিক স্বার্থ রক্ষায় এই ধর্মঘটের আহ্বান জানানো হয়েছে এবং বহু মানুষ সরাসরি পথে না নামলেও অন্তর্নিহিত সমর্থন রয়েছে। এখন পর্যন্ত ধর্মঘটে মানুষের যে সাড়া, এটা ব্যাপক সাড়া আছে। গাড়ি ঘোড়া চললেও খুব কম, দোকানপাট এখন পর্যন্ত বন্ধ আছে, কিন্তু একটা চাপও আছে। এই পরিস্থিতির মধ্যে আমরা আশা করি গোটা দেশ, গোটা রাজ্যের মানুষ এই ধর্মঘটের সমর্থনে এবং তাদের অধিকার আদায়ের প্রশ্নে এই ধর্মঘটকে সফল করবে। অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে দৈনন্দিন জীবনের প্রয়োজনে অধিকাংশ মানুষ ধর্মঘটে অংশ নেননি। ফলে সামগ্রিকভাবে তেলিয়ামুড়ায় ধর্মঘটের প্রভাব সীমিতই ছিল বলে মনে করছেন পর্যবেক্ষকরা। সর্বোপরি ধর্মঘট ঘিরে রাজনৈতিক মহলে বক্তব্য পাল্টা বক্তব্য চললেও সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় ধরনের প্রভাব পড়েনি বলে প্রতীয়মান হয়েছে। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। এখনকার মতো সংবাদ এ পর্যন্ত। পরবর্তী আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র একেবি টিভির পর্দায়। নমস্কার।